কোরিয়ার এক অভিশপ্ত বাড়ি, যার মধ্যে থেকে মানুষ হঠাৎ করে উধাও হয়ে যায়, যাদের কোনো হদিশই পাওয়া যায় না। যেখানে মিহি নামে এক মহিলা সেই বাড়িতে তার পরিবারকে নিয়ে থাকতে গিয়ে তার সঙ্গে ঘটতে শুরু করে কিছু ভয়ঙ্কর ঘটনা, যার দরুন তার ছেলেকে কেউ নিয়ে চলে যায় অন্য এক জগতে। তাই মিহিকে পারবে নিজের ছেলেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসতে? জানতে হলে দেখতে হবে আজকের এই কাহিনীটি। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় আমাদেরকে একটা বাড়িকে দেখিয়ে, যার মধ্যে আমরা মিহি নামে একটা মহিলাকে হুঁশে ফিরে আসতে দেখি, যে মাথায় আঘাত লাগার কারণে বেহুশ ছিল। এখন হুঁশ ফেরার সাথে সাথে মিহি তার ছেলে হিয়োজেংকে খুঁজতে শুরু করে, যার দরুন সে তার আত্মরক্ষার জন্য সেখানে পড়ে থাকা একটা কাঁচের টুকরোকে হাতে নিয়ে নেয়। এরপর সে ধীরে ধীরে বাড়ির বেসমেন্টের দিকে যায়, যেখানে পৌঁছে সে তার স্বামীর চুল রঙের মৃতদেহকে পড়ে থাকতে দেখে, যাকে কেউ ছুরি দিয়ে স্ট্যাব করে দিয়েছিল। তাই মিহি তার স্বামীর কাছাকাছি গেলে হঠাৎ তার স্বামী জেগে ওঠে, যে তার পরক্ষণেই সম্পূর্ণ শেষ হয়ে যায়। এখন এই ঘটনাটিতে মিহি প্রচণ্ড ভয় পেয়ে যায়, যে আবারও তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলে হঠাৎ করে সে তার ছেলে হিয়োজেকে একটা দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, যার পিছনে পুরো অন্ধকার ছিল। তাই মিহি একটু স্বস্তি অনুভব করে তার ছেলেকে তার কাছে ডাকলে সাথে সাথে কোনো অদৃশ্য শক্তি হিয়োজেকে দরজার ভিতরে টেনে নিয়ে চলে যায়। ফলে মিহি তার ছেলেকে বাঁচাতে দ্রুত ছুটে গিয়ে সেই দরজা খুললে সে লক্ষ্য করে দরজার ভিতরে একটা দেওয়াল ছাড়া আর কিছুই ছিল না। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে পরের দিন সকালের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা কিছু পুলিশদেরকে মিহিকে অ্যারেস্ট করে নিয়ে যেতে দেখি, যার উপর তার স্বামী ও ছেলের হত্যার মামলা দায়ের হয়েছিল। এখানে আমরা মিহির বাড়ির সামনে কিছু নিউজ রিপোর্টারদের এই বিষয়টাকেই রিপোর্ট করতে দেখি, যারা বলছিল মিহি তার পুরো পরিবারকেই শেষ করে দিয়েছে, যার মধ্যে তার স্বামীর মৃতদেহ তো পাওয়া গেছে, কিন্তু তার ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে ধারণা করা হচ্ছে সে তার ছেলেকে মেরে তার দেহকে কোথাও লুকিয়ে রেখেছে, যার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে 25 বছর পরের কাহিনীকে দেখানো হয়, যেখানে আমরা মিহিকে জেলের মধ্যে দেখি, যে এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল। মিহিকে আজ জেল থেকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ জেলের মধ্যে তার ব্যবহার খুবই ভালো ছিল, কিন্তু তার সাজা এখনো পূরণ হয়নি। তাই তাকে শুধুমাত্র এই কারণেই ছাড়া হয়েছে, কারণ তার ক্যান্সার ধরা পড়েছিল। এখন একটা পুলিশ অফিসার মিহিকে তার বাড়ি ছাড়তে যায়, যেখানে পৌঁছে সে মিহিকে জানায় তার বাড়ির আশেপাশে থেকে অনেক অভিযোগ আসছে, যাতে করে এই বাড়িটাকে ভেঙে ফেলা হয়। কিন্তু বাড়িটিকে নিয়ে যেহেতু অনেক গুজব ছড়িয়ে গেছে যে এই বাড়িটা অভিশপ্ত, তাই এই জায়গাটার মূল্য অনেক হ্রাস পেয়েছে। যেটা বলে সে মিহিকে তার বাড়িতে প্রবেশ করার আগে বলে, যেহেতু তার সাজা এখনো শেষ হয়নি, তাই তার যদি কোনো কাজে বাইরে যেতে হয় তাহলে তাকে পুলিশ স্টেশনে গিয়ে পারমিশন নিতে হবে। এছাড়া এখানে কিছু পুলিশ অফিসার 24 ঘন্টা থাকবে তোমার উপর নজর রাখার জন্য। যেটা শুনে মিহি কিছুই না বলে তার বাড়ির ভিতরে চলে যায়। এখন বাড়ির ভিতরে ঢুকে সে লক্ষ্য করে বাড়ির ভিতরটা ঠিক তেমনই আছে যেমনটা সে 25 বছর আগে ফেলে রেখে গিয়েছিল। তখনই সে বাড়ির ভিতরে কারোর দরজার ধাক্কা দেওয়ার আওয়াজ শুনতে পায়, যেটা শোনার সাথে সাথে সে কিচেন থেকে একটা ছুরি হাতে নিয়ে চিৎকার করে করে বলে, ভিতরে যে আছো বাইরে বার হও। কিন্তু তখনই সবকিছু শান্ত হয়ে যায়, যার সাথে সাথে মিহি তার 15 দিনের কথা মনে করতে লাগে, যার দরুন আমরা ইয়ং মিহিকে তার বাড়ির মধ্যে দেখি, যেখানে তার দুটো ছেলেও ছিল, যাদের নাম হলো হিয়োজেং ও জি ওয়াং। এখন মিহি যখন তার ছেলেদের নিয়ে সকালে নাস্তা করছিল, তখনই তার স্বামী চুল জং সেখানে চলে আসে, যে একজন পুলিশ অফিসার ছিল। এখানে আমরা লক্ষ্য করি চুল জং শুধুমাত্র জি ওয়াংকেই ভালোবাসত, কারণ সে তার নিজের রক্ত ছিল। আর হিয়োজেং যেহেতু মিহির প্রথম স্বামীর ছেলে, তার জন্য সে তাকে খুব একটা পছন্দ করত না। এরপর দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে মিহির বাড়িতে চার্চ থেকে চই নামে একজন প্রিস্ট আসে, যে মিহির কাছে চার্চের কিছু ফর্ম ফিল করাতে এসেছিল। যেটা শুনে মিহি প্রথমে তো তার সঙ্গে কথা বলতে চায় না, কিন্তু চইর অনেক জোর করাতে বাধ্য হয়ে মিহি তাকে বাড়ির ভিতরে আসতে দেয়। এখন বাড়ির ভিতরে গিয়ে মিহি ফর্ম ফিল আপ করতে করতে বলে, আমি এখন আর ঈশ্বরের বিশ্বাস করি না, কিন্তু তোমার এখানে আসার আসল উদ্দেশ্যটা কি? উত্তরে চই বলে, আসলে আমি এটা জানতে চাই আজ থেকে 25 বছর আগে সেই দিন রাতে এখানে কি ঘটেছিল। যেটা শুনে মিহি প্রচণ্ড রেগে যায়, যে চইকে এখনই তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে আবারও অতীতের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা হিয়োজেংকে তার ছোট ভাই জি ওয়াং ও তার দুটো বন্ধুর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরতে দেখি, যার দরুন তারা একটা দোকানের সামনে দাঁড়িয়ে গেম খেলতে শুরু করে,
যেখানে তারা গেম খেলতে গিয়ে চুরি করছিল, মানে একটা কয়েনকে দড়ির সঙ্গে বেঁধে গেম খেলা শেষ হয়ে গেলে সেটাকে আবার বার করে নিচ্ছিল। এখন দোকানের মালকিন যে একটা বৃদ্ধ মহিলা ছিল সে বিষয়টাকে ধরে ফেলে এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তারা সবাই যখন বাড়ি ফিরছিল তখনই আমরা লক্ষ্য করি হিয়োজিং তার বান্ধবী ইয়নহিকে খুব পছন্দ করত, যেখানে ইয়নহিও জিওংকে খুব পছন্দ করত। এখন সন্ধ্যায় বাড়ি ফিরে হিয়োজিং ও তার ছোট ভাই লক্ষ্য করে তাদের বাড়িতে সেই বৃদ্ধ মহিলাটা আছে যে তাদের মায়ের কাছে তাদের নামে নালিশ জানায়। এখন আমরা জানতে পারি যেহেতু বৃদ্ধ মহিলাটি একজন সাইকিক ছিল, তাই সে মিহির বাড়ির মধ্যে কিছু নেগেটিভ এনার্জি অনুভব করে, যেটা সে ফিরে যাওয়ার সময় মিহিকে জানাতে গিয়েও না জানিয়ে চলে যায়। এখন বৃদ্ধ মহিলাটি চলে যাবার পর মিহি তার ছেলেদের শাস্তি দিতে শুরু করে, যেখানে জিওয়াং এর পালা আসলে হিয়োজিং তার ছোট ভাইয়ের ভাগের শাস্তিটাও তাকেই দিতে বলে, কারণ সে বড় ছিল তাই দোষটা তারই বেশি। এরপর রাতে মিহি যখন হিয়োজিং এর আঘাতগুলোতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল তখন সে তাকে আবারও মনে করিয়ে দেয় যে ঈশ্বর তাদের উপর সবসময় নজর রেখে দিয়েছেন, তাই তাদের খারাপ কাজ থেকে সবসময় দূরে থাকা দরকার। যেখানে তাদের কথাবার্তার দরুন আমরা জানতে পারি হিয়োজিং এর হৃদরোগ আছে, যেটা তার বাবারও ছিল, যার জন্য সে তাড়াতাড়ি মারা গিয়েছে। তাই হিয়োজিং বলে, মা আমিও কি বাবার মতো তাড়াতাড়ি মারা যাব? উত্তরে মিহি তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার তেমন কিছুই হবে না, তাছাড়া আমেরিকার বেস্ট ডক্টররা তোমার এই রোগের ওষুধ বানানোর চেষ্টা করছে, তাই তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। যেটা শুনে হিয়োজিং খুশি হয়ে যায়, যাকে তার মা জড়িয়ে ধরে। এরপর রাতে চুলজং ড্রিঙ্ক করে বাড়ি ফেরে। তার জামা গুছিয়ে রাখার সময় মিহি লক্ষ্য করে তার জামায় লিপস্টিকের দাগ আছে, যেটা দেখে মিহির মন খারাপ হয়ে যায়, যেটাতে আমরা বুঝতে পারি চুলজং এর অন্য নারীর সঙ্গে সম্পর্ক আছে। এখানে চুলজং জোর করে মিহির ক্লোজ হওয়ার চেষ্টা করলে মিহি তাকে দূরে সরিয়ে দেয়, ফলে চুলজং তার উপর প্রচন্ড রেগে গিয়ে তাকে উল্টোপাল্টা কথা বলে বাড়ি থেকে চলে যায়। ঘটনাটিতে মিহি প্রচন্ড আঘাত পায়, যে তার রুমের দরজা লক করে দিয়ে কান্না করতে লাগে। এরপর মধ্যরাতে মিহি যখন তার রুমে একা বসেছিল তখনই সে কাউকে তার রুমের দরজা খোলার চেষ্টা করতে লক্ষ্য করে, যেখানে দরজাটা কিছুটা খুলেও যায়, কিন্তু দরজাটা চেন লক যেহেতু লাগানো ছিল তাই সেটা পুরোপুরি খোলে না। তাই মিহি যখন দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে বাইরে কে আছে, তখন সে লক্ষ্য করে বাইরে তো কেউই ছিল না, যার জন্য সে একটু শান্ত হয়ে যখন দরজার পাশের দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়ায়, ঠিক তখনই দরজার ফাঁক থেকে একটা হাত এসে মিহির উপর অ্যাটাক করে দেয়, যার থেকে নিজেকে ছাড়িয়ে মিহি যখন দূরে সরে যায় তখনই সেই অচেনা ব্যক্তিটি দরজার লকটাকে খোলার চেষ্টা করতে লাগে। তাই মিহি সাথে সাথে একটা ক্যাঁচি নিয়ে তার উপর অ্যাটাক করতে গেলে হঠাৎ করে সেই অচেনা ব্যক্তিটি সেখান থেকে উধাও হয়ে যায়, ফলে এই সম্পূর্ণ ঘটনাটিতে মিহি প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে একই সময় হিয়োজিং ও জিওয়াং তাদের রুমের বাইরে একটা ছায়া মূর্তিকে লক্ষ্য করে, যেটা দেখে জিওয়াং এতটাই ভয় পেয়ে যায় যে সে রুমের আলমারির মধ্যে লুকিয়ে পড়ে চিৎকার করে ওঠে। ফলে তার চিৎকার শুনে মিহির সাথে সাথে প্রথমে হিয়োজিং তারপরে জিওয়াং এর ঘরে গিয়ে তারা ঠিক আছে কিনা জিজ্ঞাসা করে। উত্তরে জিওয়াং জানায় হিয়োজিং তার রুমের বাইরে এসে অদ্ভুতভাবে দরজায় আওয়াজ করছিল, যেটা শুনে মিহি একটু চিন্তায় পড়ে যায়। এরপর পরের দিন সকালে তাদের বাড়িতে কিছু পুলিশের টিম চলে আসে, যারা বাড়িটাকে ভালো করে ইন্সপেক্ট করার পর চুলজংকে জানায় বাড়িটিতে তার স্ত্রী মিহির ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আর কোনো বাইরের মানুষের ফিঙ্গারপ্রিন্ট নেই। যেটা শুনে একজন পুলিশ অফিসার হিয়োজিংকে জিজ্ঞাসা করে সে আগের দিন রাতে কি দেখেছিল। উত্তরে হিয়োজিং কিছুই না বললে চুলজং প্রচন্ড রেগে গিয়ে তার উপর চিৎকার করে ওঠে, যেটাতে হিয়োজিং সেখান থেকে উঠে তার রুমে চলে যায়। তাই তাকে বোঝানোর জন্য যখন মিহি তার রুমে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, উত্তরে হিয়োজিং তাকে কিছুই না বলে তার প্যান্টের পকেট থেকে একটা কাগজের টুকরো বার করে তার মায়ের হাতে দিয়ে দেয়, যাতে লেখা ছিল দ্রুত এই বাড়ি ছেড়ে পালিয়ে যাও, না হলে বাবা তার সন্তানকে মেরে ফেলবে। এখন এই লেখাটা পড়ে মিহি পুরো অবাক হয়ে যায়, যে হিয়োজিংকে জিজ্ঞাসা করে তাকে এই কাগজটা কে দিয়েছে। উত্তরে হিয়োজিং কিছুই না বলে মাথা নিচু করে নেয়। পরের দিন সকালে মিহি চার্চ থেকে বাড়ি ফেরার সময় যখন সেই বৃদ্ধ মহিলার দোকানের পাশ দিয়েই যাচ্ছিল, তখনই সেই বৃদ্ধ মহিলা দোকান থেকে বার হয়ে মিহিকে একটু দাঁড়াতে বলে তার সঙ্গে কিছু কথা বলার পর জানায় সে যখন তাদের বাড়িতে গিয়েছিল তখন সে সেখানে কিছু নেগেটিভ এনার্জির উপস্থিতি অনুভব করেছে, তাই তার ধারণা তাদের বাড়িতে নিশ্চিত কোনো শয়তানি আত্মার বসবাস আছে। তাই সে তাকে একটা লোকের নাম্বার দিয়ে বলে যদি সে এই শয়তানি আত্মা থেকে মুক্তি পেতে চায় তাহলে সে যেন এই নাম্বারে যোগাযোগ করে। এখন বৃদ্ধের কথা শুনে মিহি প্রচন্ড ভয় পেয়ে যায়,
যে বাড়ি ফিরে কিছুক্ষণ চিন্তা করার পর ফাইনালি সেই নাম্বারে কল করলে পরের দিন সকালে একটা লোক তাদের বাড়িতে আসে, যে সাধারণত আত্মাদের বাড়ি থেকে তাড়ানোর কাজ করে। এখন লোকটা বাড়ির ভিতরে আসার পর সে তার কিছু ডিভাইস ব্যবহার করে বাড়ির বেসমেন্টে চলে যায়, যেখানে যাওয়ার সাথে সাথে কোনো অদৃশ্য শক্তি লোকটাকে টেনে নিয়ে সেই দরজার সামনে নিয়ে যায়, যে দরজার মধ্যে থেকে আমরা মুভিটির শুরুতে হিউজেনকে উধাও হয়ে যেতে দেখেছিলাম। এখন লোকটা মিহিকে দরজার লক খুলে দিতে বললে মিহি বলে দরজাটার লক খোলাই আছে। তাই লোকটা যখন দরজাটা খোলে সে সেখানে একটা দেওয়াল লক্ষ্য করে, যার কাছাকাছি গেলে সে সেখানে অনেকগুলো বাচ্চাদের গলার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দ্রুত তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাওয়ার সময় মিহিকে বলে বাড়িতে ভীষণ একটা গোলমাল আছে, যেটাকে ঠিক করা তার পক্ষে সম্ভব নয়, তাই সে যেন কোনো ওঝার সঙ্গে যোগাযোগ করে, যেটা বলে সে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর দৃশ্য পুনরায় বর্তমানে ফিরে আসে, যেখানে মিহির সঙ্গে দেখা করতে আবারও চই আসে, যে তাকে জানায় চার্চে তার রেজিস্ট্রেশন ভালোভাবেই হয়ে গিয়েছে। কথাটা শুনে মিহি বলে আচ্ছা ঠিক আছে, তুমি এবার আসতে পারো, যেটা বলে সে দরজাটা বন্ধ করতে গেলে চই তার পা দিয়ে দরজাটাকে আটকে দেয় এবং বলে আমি কি এক কাপ কফি পেতে পারি। উত্তরে মিহি কিছুই না বলে তাকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে এক গ্লাস জল খেতে দেয়, যেটা খেয়ে চই তার আগের দিনে ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলে আসলে সে তার কেসটাকে নিয়ে একটু স্টাডি করেছে, যার দরুন সে জানতে পেরেছে এই কেসটার মধ্যে অনেক গোলমাল আছে। কথাটা শুনে মিহি বলে আমি এখানে আমার ছেলেকে খুঁজতে এসেছি আর আমি জানি সে এখনো বেঁচে আছে, তাই আমি তাকে যে কোনো ভাবেই হোক না কেন ঠিক খুঁজে বার করব। যেটা বলার পর মিহি চইকে বলে তুমি জানতে চাইছো না সেই দিন রাতে কি ঘটেছিল। উত্তরে চই হ্যাঁ বললে মিহি তাকে তার বাড়ির বেসমেন্টে নিয়ে যায়, যেখানে গিয়ে সে তাকে সেই দরজাটা দেখিয়ে বলে তারা সেই দিন রাতে এখানে ছিল আর তারাই হিউজেনকে নিয়ে গেছে। কথাটা শুনে চই যখন সেই দরজাটা ওপেন করে সে দেখে সেখানে একটা দেওয়াল ছাড়া আর কিছুই নেই, যেটা দেখে সে পুরো অবাক হয়ে যায়। ঘটনাটির পর চই পুলিশ স্টেশনে গিয়ে সেখানকার পুরনো রেকর্ডসগুলো দেখে বাড়িটির ইতিহাস জানার চেষ্টা করে, কিন্তু সে তেমন কিছু জানতে পারে না। তখনই একটা পুলিশ অফিসার চইকে বলে বাড়িটা তো ভুতুড়ে, আসলে 60-এর দশকে যখন সে ছোট ছিল তখনই সেই বাড়িটি থেকে একটা গোটা পরিবার হঠাৎ উধাও হয়ে গিয়েছিল, যাদের কোনো হদিশই পাওয়া যায়নি, যেন তারা কর্পূরের মতো উবে গিয়েছে। কথাটা শুনে চই তার পরিচিত একজন পুলিশ অফিসার পিটারের সঙ্গে দেখা করে, যার কাছে সে পুরনো কেসের ফাইলগুলো দেখতে চাইলে পিটার তাকে স্টেশনের মধ্যেই ফাইলগুলো পড়ার ব্যবস্থা করে দেয়। এখন সেই অভিশপ্ত বাড়িটির কেস ফাইল পড়ার পর চই জানতে পারে 1960-এর দশকের দিকে বাড়িটির মধ্যে থেকে একটা গোটা পরিবার উধাও হয়ে গিয়েছিল, যার মধ্যে ছিল দুটো মেয়ে ও তার মা। এখানে অবাক করা বিষয় হলো বাড়িটিতে বাইরের কোনো মানুষের অনুপ্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে একই সময় মিহি বাড়ির মধ্যে একটা আয়নাতে কারোর আঁচড়ানোর দাগ লক্ষ্য করে, যেটা সে ভালো করে চেক করার জন্য যখন আয়নাটার কাছাকাছি যায় তখন সে তার পিছনে একটা বাচ্চা মেয়েকে দৌড়ে যেতে দেখে, যেটা দেখে সে পুরো অবাক হয়ে যায়। তাই আর সহ্য করতে না পেরে মিহি একটা কুল হাতে নিয়ে বেসমেন্টে সেই দরজার সামনে গিয়ে দরজার ভিতরে থাকা দেওয়ালটাকে ভাঙার চেষ্টা করতে লাগে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও দেওয়ালের কিছুই হয় না। তখনই মিহি তার পিছনে দুটো বাচ্চা মেয়েকে লক্ষ্য করে, যারা একে অপরের সঙ্গে কথা বলছিল। আর বন্ধুরা, এটা সেই মেয়েগুলো যারা 1960-এর দশকের দিকে বাড়িটি থেকে উধাও হয়ে গিয়েছিল। এখন বিষয়টা দেখে মিহি প্রচণ্ড ভয় পেয়ে যায়, যে সেখান থেকে পালিয়ে উপরে চলে গেলে সে তার সামনে একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যার হাতে একটা ক্যাঁচি ছিল। তখনই মহিলাটি মিহির দিকে অ্যাটাক করতে এগিয়ে আসলে মিহির সাথে সাথে দরজাটা বন্ধ করে দেয়, যার পরক্ষণেই সেখান থেকে মহিলাটি উধাও হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আবারও অতীতে ফিরে আসে, যেখানে আমরা ইয়াং মিহিকে একটা ওঝার কাছে যেতে দেখি, যে চোখে দেখতে পেত না, কারণ একটা অ্যাক্সিডেন্টের দরুন তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সে আত্মাদের সঙ্গে কথা বলতে পারত। এখানে ওঝার একটা শিষ্যও ছিল, যে তার কথাগুলোকে মানুষের জন্য ট্রান্সলেট করে দিত। এখন ওঝাটি মিহিকে জিজ্ঞাসা করে সে ওই বাড়িটিতে কিভাবে পৌঁছালো। উত্তরে মিহি কিছু বলতো, তখনই আমাদেরকে জিওংকে দেখানো হয়, যে একটা খাদের ধারে দাঁড়িয়ে গেম খেলছিল। ঠিক তখনই জোড়ো বাতাস বইতে লাগে, যার সাথে সাথে দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে আবারও সেই ওঝা ও তার শিষ্যকে দেখানো হয়, যারা মিহির সঙ্গে তার বাড়িতে এসেছিল। এখন বাড়ির ভিতরে গিয়ে ওঝা সেখানে কিছু রিচুয়াল পারফর্ম করে, যার দরুন লবণ দিয়ে এক ধরনের সিম্বল টাইপের বানিয়ে তার মাঝখানে মিহিকে বসে ততক্ষণ চোখ বন্ধ করে রাখতে বলা হয়, যতক্ষণ না তারা তাকে চোখ খুলতে বলে। তাই মিহি তাদের কথা মতোই কাজ করলে
ওঝা আত্মাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দেয়, যার কিছুক্ষণ পরেই মিহি অনেকগুলো মানুষের গলার আওয়াজ শুনতে পায়, যেটাতে সে খুব ভয় পেয়ে গিয়ে চোখ খুলে ফেললে মিহি তার সামনে অনেকগুলো আত্মাদেরকে দেখতে পায়, যাদের মধ্যে কিছু জন তো আবার অনেক পুরনো জমানার ছিল। ফলে বিষয়টা দেখে মিহি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে, যার সাথে সাথে সবকিছু আবারও আগের মতো হয়ে যায়, যেটা দেখে মিহি তাদের দুজনকে বাড়ি থেকে বার করে দেয়। এরপর রাতে হিয়োজেং বাড়ি ফিরলে মিহি তাকে খুব বকাবকি করে এবং জিজ্ঞাসা করে তার ছোট ভাই জিয়ং কোথায়। উত্তরে হিয়োজেং জানায় সে আর জিয়ং তাদের বন্ধু জোনভুর বাড়িতে ছিল, কিন্তু জিয়ং তো অনেকক্ষণ আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছে। কথাটা শুনে মিহি সাথে সাথে জিওয়াংকে খুঁজতে বেরিয়ে পড়ে, যেখানে তার সঙ্গে হিয়োজেংও ছিল। এখন কিছুক্ষণ খোঁজার পর তারা সেই খাদের ধারেই জিওয়াংয়ের সাইকেলকে লক্ষ্য করে, যার পরক্ষণেই সেখানে পুলিশের একটা সার্চ টিম ও চুলজং চলে আসে, যারা বোটে করে খাদের নিচের নদীতে কিছুক্ষণ তল্লাশি করলে অবশেষে তারা জিওয়াংয়ের মৃতদেহকে পেয়ে যায়, যে সেই জোড়ো হাওয়ার কারণে খাদ থেকে পড়ে নদীতে ডুবে গিয়ে মারা গিয়েছিল। এখন জিওয়াংয়ের মৃতদেহকে দেখে চুলজং প্রচণ্ড ভেঙে পড়ে, যে তার ছেলের এই অবস্থার জন্য হিয়োজেংকেই দোষী মনে করে তাকে মারতে যায়, যাকে বাকিরা ধরে নেয়। এরপর পরের দিন সকালে জিওয়াংয়ের দাফনের কাজ শেষ হয়ে গেলে আমরা হিয়োজেংকে তার একটা বন্ধুর সঙ্গে বসে থাকতে দেখি, যেখানে হিয়োজেং তাকে বলছিল সবকিছু তার জন্যই হয়েছে, যদি সে সেই দিন জিওয়াংয়ের সঙ্গেই থাকতো তাহলে হয়তো এমনটা আর ঘটতো না। যেটা শুনে হিয়োজেংয়ের বন্ধু বলে সে চার্চের ফাদারকে বলতে শুনেছে যে বাচ্চারা মারা যাওয়ার পর এঞ্জেলে পরিণত হয়ে যায়, যেটা শুনে হিয়োজেং একটু স্বস্তি অনুভব করে। দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে ফিরে আসে, যেখানে আমরা চোইকে আবারও কিছু রিসার্চ করতে দেখি, যার দরুন সে একটা আর্টিকেল পড়ে জানতে পারে সেই মা ও মেয়েদের আগেও বাড়িটিতে জেনারেল ওয়াতাবে তার স্ত্রীর সঙ্গে থাকতো। আসলে সেই প্রথম ব্যক্তি যে জায়গাটাতে থাকতে এসেছিল, যে জাপান থেকে একটা জাদুঘরকে ডেকে নিয়ে এসে সেই জায়গাটাতে ওই বাড়িটাকে বানিয়েছিল, যার মধ্যে এখন মিহি আছে। কিন্তু সেই সময় জাপান ও কোরিয়ার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, যার জন্য কৃষকরা সব থেকে বেশি সাফার করছিল। তাই জেনারেলকে জাপানের গুপ্তচর ভেবে কিছু কৃষকরা তাকে শেষ করার জন্য তার বাড়ির দিকেই ধেয়ে এসে তারা জেনারেল ও তার স্ত্রীকে শেষ করে দেয়। কিন্তু এটাই সম্পূর্ণ সত্যি ঘটনা নয়, কারণ যে রিপোর্টারটা এই আর্টিকেল লিখেছিল তার সঙ্গে কথা বলে চই জানতে পারে আসলে সেই দিন রাতে মানে 11 নভেম্বর 1942-তে কৃষকরা যখন জেনারেলের বাড়িতে ঢুকে তাদের কাজের মহিলাকে জোর করে বলতে বলে যে জেনারেল কোথায় লুকিয়ে আছে, তখন বাড়ির কাজের মহিলাটি তাদের বাড়ির বেসমেন্টে নিয়ে যায়, যেখানে গিয়ে সবাই লক্ষ্য করে জেনারেল ও তার স্ত্রী সেখানে নেই, তারা দুজন সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। আসলে জায়গাটা আগে থেকেই অভিশপ্ত ছিল, আর জাপান থেকে আসা সেই জাদুকরটা ইচ্ছা করে সেই জায়গাটার উপরে জেনারেলের বাড়ি বানিয়েছিল, কারণ জাদুকর জাপানের বাসিন্দা ছিল আর জেনারেল কোরিয়ার, তাই সে কোরিয়ার মানুষের কখনোই ভালো চাইতো না। এখন এইসব জানার পর চই সমস্ত ঘটনাগুলোকে একত্রিত করার পর লক্ষ্য করে প্রতিটা ঘটনা 25 বছর অন্তর অন্তর ঘটেছে। যেমন 11 নভেম্বর 1942-তে জেনারেল ও তার স্ত্রী বাড়িটা থেকে উধাও হয়েছিল, তার ঠিক 25 বছর পরে 11 নভেম্বর 1967-এ সেই মা ও মেয়েরা বাড়িটি থেকে উধাও হয়। আর ঠিক একইভাবে 25 বছর পরে 11 নভেম্বর 1992-তে হিয়োজেং বাড়িটি থেকে উধাও হয়ে যায়। এখন এই বিষয়টা জানার পর চই মিহির কাছে গিয়ে তাকেও সেটা জানায় এবং বলে ঠিক 25 বছর পর আজকেও 11 নভেম্বর মানে আজকে মিহির কোনো মতেই এই বাড়িটিতে থাকা ঠিক হবে না। যেটাতে মিহি বলে আমি এখানে থাকবো কারণ আমার হারানোর মতো আর কিছুই নেই, তাছাড়া আজকেই সেই দিন যেদিনে আমি আমার ছেলেকে আবারও খুঁজে পেতে পারি। কিন্তু চই তাকে তার সঙ্গে বাড়িটা ছেড়ে চলে যেতে অনুরোধ করলে তখনই সেখানে বাড়ির বাইরে থাকা পুলিশগুলো চলে আসে, যারা চইকে বলে সে এখানে আর থাকতে পারবে না, যেটা বলে তারা চইকে বাড়ি থেকে বার করে দেয়। এরপর সেই দিন রাতে মিহি যখন বসেছিল তখনই হঠাৎ দেওয়ালে থাকা ঘড়ির কাঁটা 11টা বেজে 11 মিনিটে থেমে যায়, যার সাথে সাথে বাড়ির সমস্ত লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে। যেটা দেখে মিহি একটা ল্যাম্প হাতে বেসমেন্টে সেই দরজার সামনে দাঁড়ালে দরজাটা কোনো অদৃশ্য শক্তির সাহায্যে নিজে নিজেই খুলে যায়। তাই মিহি যখন দরজাটার ভিতরে এন্টার করে তখন সে পুনরায় তার অতীতে ফিরে যায়, মানে 11 নভেম্বর 1992-এর রাতে। এখন বিষয়টা বুঝতে পেরে মিহি যখন তার রুমের দরজাটাকে চাবি দিয়ে খোলে তখনই সে লক্ষ্য করে দরজাটা ভিতর থেকে চেন লক দিয়ে লক করা, যেটা সেই দৃশ্য যেটা আমরা মুভিটির শুরুতে দেখেছিলাম। যার মানে হলো সেই দিন রাতে ইয়ং মিহির রুমে যে প্রবেশ করার চেষ্টা করছিল সেটা আর কেউ নয়, মিহি নিজেই ছিল। এরপর বৃদ্ধ মিহি তার ছেলে হিয়োজেংকে বাড়ির মধ্যে খুঁজতে শুরু করে,
যেখানে কিছুক্ষণ খোঁজার পর সে তাকে তার রুমের মধ্যেই পেয়ে যায়। এখন হিয়োজেংকে দেখে বৃদ্ধ মিহি প্রচণ্ড খুশি হয়, কিন্তু হিয়োজেং মিহিকে দেখে একটু ভয় পেয়ে যায়, কারণ সে বৃদ্ধ মিহিকে চিনতে পারছিল না। তবুও বৃদ্ধ মিহি কোনোভাবে হিয়োজেংকে বোঝাতে সক্ষম হয় যে সে তার মা মিহি, যেটার পর সে একটা নোট লিখে হিয়োজেংকে দিয়ে বলে, এটা তুমি শুধুমাত্র তোমার মায়ের কাছেই দেবে আর কাউকেই নয়। এছাড়া তুমি নিজেও এই নোটটা পড়বে না এবং আমার বিষয়ে কাউকেই বলবে না। যেটা দেখে আমরা বুঝতে পারি শুরুতে আমরা হিয়োজেংকে যে নোটটা তার মাকে দিতে দেখেছিলাম সেটা এটাই ছিল। এদিকে অতীতে মানে হিয়োজেং মারা যাবার পরের টাইম লাইনে তখনকার হিয়োজেং এখনকার টাইম লাইনে মানে যে টাইম লাইনে বৃদ্ধ মিহি ছিল সেখানে চলে এসে সে তার ভাই জিওয়াং এর সঙ্গে দেখা করে, যেটা কিছু সময়ের জন্যই ঘটে। তাই সে যখন তার রুম থেকে বার হয়ে তার সৎ বাবা চুলজংকে বলে জিওয়াং ফিরে এসেছে, তখন সে আবারও রুমের দিকে তাকিয়ে দেখে রুমটা পুরোপুরি ফাঁকা ছিল। এদিকে বৃদ্ধ মিহি নিজের টাইম লাইনে ফিরে এসে যখন একা বসেছিল তখনই সে সেই সমস্ত মানুষদের দেখতে পায় যারা একসময় এই বাড়িটি থেকে উধাও হয়ে গিয়েছিল। ফলে তাদের দেখে বৃদ্ধ মিহি প্রচণ্ড ভয় পেয়ে যায় যে আবারও বেসমেন্টে গিয়ে সেই দরজার ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু এখন সেখানে সম্পূর্ণই অন্ধকার ছিল। এইদিকে চুলজং একটা চাকু হাতে নিয়ে হিয়োজেংকে মারতে তার দিকেই এগিয়ে আসে, কারণ তার ধারণা তার ছেলে জিওয়াং হিয়োজেং এর জন্যই মারা গিয়েছে। তখনই সেখানে ইয়ং মিহি চলে আসে, যে বিষয়টা লক্ষ্য করে চুলজংকে বাধা দিতে গেলে চুলজং দেওয়ালে থাকা আয়নায় মিহির মাথা ঠুকে দিয়ে তাকে বেহুশ করে দেয়, যেটার পর সে আবারও হিয়োজেংকে মারার উদ্দেশ্যে এগিয়ে যায়। অন্যদিকে বৃদ্ধ মিহি হঠাৎ করে তার সামনে একটা বৃদ্ধকে এগিয়ে আসতে দেখে যে নিজেকে তার ছেলে হিয়োজেং বলছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল বৃদ্ধ মিহি তাকে চিনতে পারছিল না। তাই হিয়োজেং তাকে স্পর্শ করতে বললে বৃদ্ধ মিহি যখন তাকে স্পর্শ করে তখনই সে বুঝতে পারে এটা তারই ছেলে। এখন প্রশ্ন হলো হিয়োজেং বৃদ্ধ কিভাবে হলো আর সে এখানেই বা কিভাবে পৌঁছালো? সেটার উত্তর বৃদ্ধ হিয়োজেং নিজেই দিয়ে দেয়, যার দরুন আমরা জানতে পারি আসলে এই বাড়িটা সময়ের এক ধরনের ভুল ভুলাইয়া, যেখানে প্রতি 25 বছর অন্তর অন্তর 11ই নভেম্বর বাড়ির বাসিন্দারা এই দরজার দ্বারা সময়ের লুপের মধ্যে আটকা পড়ে উধাও হয়ে যায়, যারা তার মধ্যেই অনবরত ঘুরতে থাকে। আর 25 বছর পর আবারও 11 নভেম্বর এই রাতে ঠিক 11টা বেজে 11 মিনিটে সমস্ত সময়রেখা একত্রিত হয়ে যায়, যার দরুন তারা একটা সময়রেখা থেকে আরেকটা সময়রেখার মধ্যে লুপের মতো ঘুরতে থাকে। এখানে বৃদ্ধ হিয়োজেং জানায় সে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য 75 বছর অপেক্ষা করেছে, কারণ সেই দিন রাতে বৃদ্ধ হিয়োজেং তাকে তার বাবার থেকে বাঁচানোর জন্য চুলজংকে খুন করেছিল, যার জন্য তার নিজের জীবনটাই নষ্ট হয়ে যায়। কিন্তু এখন যেন সে সেটা না করে, মানে ছোট হিয়োজেংকে যেন সে না বাঁচায়, নাহলে সবকিছু আবারও নষ্ট হয়ে যাবে। কারণ আসল নিয়তি হচ্ছে হিয়োজেং তার সৎ বাবার হাতেই মারা যাবে, তাহলেই সবকিছু নিয়তির মতোই চলবে, মানে তাকে জেলেও যেতে হবে না আর তার জীবনটা স্বাভাবিকভাবেই চলবে। আর এটাতে আমরা বুঝতে পারি 25 বছর আগে সে নিজেই নিজের জীবনটাকে নষ্ট করেছিল। এরপর আমাদেরকে আবারও মুভিটির শুরুতে দেখা সিনটাকে দেখানো হয়, যেখানে চুলজং হিয়োজেংকে শেষ করতে তার কাছে পৌঁছে গেলে হিয়োজেং চিৎকার করে করে তার মাকে ডাকতে লাগে, যার ডাক শুনে বৃদ্ধ মিহি নিজেকে আটকে রাখতে পারে না এবং সেখান থেকে বার হয়ে ছোট হিয়োজেংকে বাঁচাতে চলে যায়। এরপর চুলজং হিয়োজেংকে মারতে যাবে, তখনই পিছন থেকে বৃদ্ধ মিহি এসে তার মাথায় আঘাত করে তার হাতে থাকা ছুরি দিয়ে তাকে স্ট্যাব করে মেরে ফেলে, যেটার পর সে হিয়োজেংকে জড়িয়ে ধরে আবারও সেই দরজার ভিতরে চলে যায়, যার পিছন পিছন হিয়োজেংয়ে যেতে গেলে হঠাৎ করে পিছন থেকে সে তার মায়ের ডাক শুনে সে সেখানেই দাঁড়িয়ে যায়, যাকে দেখতে পেয়ে ইয়ং মিহি তাকে তার কাছে আসতে বললে বৃদ্ধ মিহি হিয়োজেংকে দরজার ভিতরে টেনে নেয়, যার সাথে সাথে সময়ের লুপটা বন্ধ হয়ে যায়। এখন আপনারা ভাবছেন হয়তো বৃদ্ধ মিহি এটা কেন করলো, তার কারণ হচ্ছে যদি হিয়োজেং সেখানেই থেকে যায় তাহলে ইয়ং মিহি নিজের স্বামীকে হত্যা করার অপরাধে জেল হয়ে যাওয়ার পর তাকে দেখাশোনা করার জন্য আর কেউই থাকবে না, যার জন্য হিয়োজেংকে কোনো আশ্রমেই থাকতে হতো, যেটা বৃদ্ধ মিহি মোটেও চাইছিল না, যার জন্য সে এই কাজটা করেছিল। এখন দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে বর্তমানের ঘটনা দেখানো হয়, যেখানে বৃদ্ধ মিহি এই সমস্ত ঘটনা চইকে বলছিল, যার পর সে ছোট হিয়োজেংকে বুঝিয়ে বলে যে এখন থেকে তাকে চইর সঙ্গেই থাকতে হবে আর এটাই তার জন্য ভালো হবে, কারণ বৃদ্ধ মিহি তার ক্যান্সারের কারণে আর বেশি দিন বাঁচবে না, তাই হিয়োজেংকে দেখাশোনা করার জন্য কাউকে তো থাকতে হবে। এখন চই হিয়োজেং এর সঙ্গে দেখা করলে আমরা জানতে পারি
চই আর কেউ নয় সেই ছেলেটা যে তার বেস্ট ফ্রেন্ড ছিল। আর এর জন্যই চই প্রথম থেকেই কেসটার উপর এত বেশি আগ্রহী ছিল, কারণ সে তার বন্ধুর গুম হওয়ার পিছনের রহস্যটা জানতে চাইছিল, যেটা সে অবশেষে জানতে পেরে যায়। এরপর চই হিউজিনকে তার সঙ্গে করে নিয়ে যেতে গেলে বাড়ির বাইরে থাকা দুটো পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে এটা কে। উত্তরে চই জানায় এটা সেই ছেলে যে 25 বছর আগেই বাড়িতে উধাও হয়ে গেছিল, যে টাইম ট্রাভেল করে আবারও ফিরে এসেছে। কথাটা শুনে অফিসার দুটো হাসতে লাগে, তাই চই তাদেরকে পাত্তা না দিয়ে হিউজিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। যেটার পর সে তাকে তার ছোটবেলার ক্রাশ ইয়ন হিয়ের সঙ্গে দেখা করতে নিয়ে যায়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল হাউস অফ ডিসঅ্যাপিয়ার মুভির ফুল এক্সপ্লেনেশন। আমি জানি মুভিটির এন্ডিংটা খুবই কনফিউজিং, আর আমার নিজেও মুভিটার এন্ডিংটা বুঝতে একটু সময় লেগেছে, তাই আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে মুভিটির কনসেপ্টটা বোঝানোর। যদি এখনও কোনো কনফিউশন থেকে থাকে বা মুভিটিকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করব। এছাড়া আপনাদের জানাতে চাই যে বৃদ্ধ হিয়োজিনকে আমরা মুভির মধ্যে দেখেছিলাম, সেটা আসলে বর্তমানের হিয়োজিন, যাকে বৃদ্ধ মিহি তার নিজের টাইম লাইনে ফিরিয়ে নিয়ে এসেছিল। মানে চইর সঙ্গে থেকে বড় হওয়ার পর সে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য পুনরায় এই বাড়িতে ফিরে আসে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।